This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। পদত্যাগের নৌটাঙ্কি চলছে। দিল্লিতে মোহন ভাগবতের ৭৫তম জন্মদিন আসছে ১১ই সেপ্টেম্বর, আর ঠিক ৭ দিন পরে নরেন্দ্র মোদীর জন্মদিন আসছে, ৭৫তম জন্মদিন আসছে ১৭ই সেপ্টেম্বর। এই ৭৫ বছর বয়স হয়ে যাওয়ার পর আরএসএস বিজেপিতে যে বানপ্রস্থে বা মার্গদর্শক রূপে চলে যাওয়ার কথা, সে নিয়ে চলছে চাপানুতোর। সেই চাপানুতোর নিয়েই কথা বলবো আজ আপনাদের সাথে। দেখেন, নন্দীগ্রাম হারার অনেক কারণ আছে। কোনো 70-30 ফ্যাক্টর নন্দীগ্রামে কাজ করেনি। বুথ সভাপতি থেকে আপনার জেলার সমস্ত অধিকারীর লোকজন, আপনার পঞ্চায়েত মেম্বার থেকে জেলা পরিষদ, এমএলএ, এমপি, সবই তার লোকজন, তার পছন্দের, তার শিখণ্ডী, তার যে জুতা পালিশ করতে পারবে সেরকম লোকজনকে সেটা বসিয়ে রেখেছিল। সাবরেজ হয়েছে। শুভেন্দুর সাথে সিপিএম এর গোপন আতাত ছিল। আচ্ছা, সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে গোপন আতাত ছিল। শুভেন্দু অধিকারী চাকরি চোর, শুভেন্দু অধিকারী ট্রিপল চোর, শুভেন্দু অধিকারী চাকরি চুরি করতে করতে যারা নন্দীগ্রাম আন্দোলনে শহীদ হয়েছিল তাদেরও চাকরি চুরি করেছে। মানে কতটা নিম্নমানের না হলে, কতটা নৃশংস না হলে এই কাজ করতে পারে। শহীদ পরিবার একজন মারা গেছে, এটা অন্য সেন্টিমেন্ট সেখানে। তাদের জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রেলমন্ত্রী ছিলেন, চাকরির সুযোগ করে দিলেন, সেই কোটাকে বিক্রি করেছেন। এই যে দাদার অনুগামী যেটা করেন না, এটা আমরা ধরে ফেলেছিলাম। এটা সবংয়ের একটা প্রেসে দাদার অনুগামীর ব্যানার তৈরি হতো। আমাদের হলদিয়াটা ছোট হাতিতে করে এই ব্যানার নিয়ে চলে এসেছিল সবাই। কোনো দাদার অনুগামীর কোনো লোক মারে না, প্রেসকে পয়সা দিয়ে দিয়েছে, ওরা এসে মারা চলাকালীন আমরা হাতে নাতে ধরেছি। এক্ষেত্রে মোদির কিন্তু চাপ একটু বেশি। মোহন ভাগবত তার ৭৫তম জন্মদিনে অবসর যদি নিয়ে নেন, চাপে পড়বেন মোদি। সমস্ত সমীক্ষা অনুযায়ী, দেশের মধ্যে মোদির জনপ্রিয়তা এখন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। মোদি বিদেশে অসম্মানিত হচ্ছেন, একে একে সমস্ত বন্ধু দেশ ভারতের শত্রু হয়ে উঠেছে। এত চাপ মোদি সামলাবেন কিভাবে? পদত্যাগ করবেন প্রধানমন্ত্রিত্ব থেকে, মার্গদর্শক হয়ে যাবেন, রাজনীতি থেকে অবসর নিয়ে নেবেন, নাকি এই নাকিতেই টুইস্ট, নাকি চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, চিরাগ পাসওয়ানদের দিয়ে বলিয়ে দেবেন যে মোদি প্রধানমন্ত্রী না থাকলে তারা সরকার থেকে সমর্থন তুলে নেবেন। সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে আরএসএস কি মোদিকে পদত্যাগ করতে বলবে বা বাধ্য করবে? এরকম নানা প্রশ্ন ঘুরছে রাজধানীর অলিন্দে। মোহন ভাগবত কি আদৌ পদত্যাগ করবেন তার ৭৫তম জন্মদিনে ১১ই সেপ্টেম্বর? যদি মোহন ভাগবত পদত্যাগ করেন তার ৭৫তম জন্মদিনে, তাহলে সেই জায়গাতে যিনি আসবেন তিনি কিন্তু ১০০% নিশ্চিতভাবে মোদিরই লোক হবেন। কারণ এইটা মোদির পুরনো অভ্যেস। মোদি সর্বত্র নিজের লোক রাখিয়ে রেখেছে, সর্বত্র, প্রশাসনের থেকে শুরু করে দলের সর্বত্র কিন্তু মোদিময়। তাই যখনই আরএসএস থেকে মোহন ভাগবত পদত্যাগ করবেন, তখন মোদি কি সেখানে নিজের লোক ঢুকিয়ে রাখবেন? তাহলে মোদির পদত্যাগ চাইবার জন্য তার কেউ অবশিষ্টই থাকবে না।
মোহন ভাগবত তো বেশি সরব মোদির পদত্যাগ নিয়ে, তখন আর কে বলবে? তাই 75তম জন্মদিন স্পর্শ করেও মোহন ভাগবত কি আরএসএস এর প্রধান হয়ে থেকে যাবে, যাতে গুজরাট লবিকে চাপে রাখা যায়? আর মোহন ভাগবত যদি পদত্যাগ না করেন, মোদিও পদত্যাগ না করবার কি কোনো অজুহাত পেয়ে যাবেন? মোহন ভাগবত কিন্তু মুখ খুলেছেন মোহন ভাগবত, মুখ মোদি খোলেননি। এই কয়েকদিন আগে পর্যন্ত তিনি পরিব্রাজক হয়ে নাম না জানা দেশগুলোরও ভ্রমণ সেরে ফেলেছেন। রাজ্যসভায় সদস্য নিয়োগ ফাইল দীর্ঘদিন ধরে পড়ে থাকার পর তড়িঘড়ি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। 3 রাজ্যের রাজ্যপাল এবং লাদাখের এলজি লেফটেন্যান্ট জেনারেল বদলে ফেলেছেন যুদ্ধকালীন তৎপরতায়। এই যে 4 জন রাজ্যপাল বদল হয়েছে, তার মধ্যে 3 জন মোদি ঘনিষ্ঠ হলো, একজন আবার চন্দ্রবাবু নাইডু ঘনিষ্ঠ। অঙ্কটা বুঝুন। পশ্চিমবঙ্গে আসছেন মোদি, শোনা যাচ্ছে দিলীপ ঘোষ রাহুল সিনহাদের পুনঃপ্রতিষ্ঠা করতেই তার এই বঙ্গ সফর। অথচ মোদি তার 75তম জন্মদিনের পর ঠিক কি করবেন তা নিয়ে মুখ খুলছেন না, মন কি বাত খোলসা করছেন না। আমরা থাকবো এই বিষয়ে, তবে তার আগে নিতে হবে ছোট্ট একটা ব্রেক। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালে সান্ধ্য সম্প্রচার। নাগপুরের সাথে গুজরাট লবি বলে আলাদা করে কোনো লবি ছিল না। নাগপুর লবি ছিল, গোরখপুর লবি ছিল। আরএসএস এর মধ্যে দুটো লবি ছিল এবং দুটো লবি কট্টর হিন্দুত্বে বিশ্বাসী। কট্টর হিন্দুত্ব তারা হিন্দু রাষ্ট্র চান, সমস্ত কিছু হিন্দু আনা চান। হিন্দুস্তানের প্রবর্তক হচ্ছেন এই গোরখপুর লবি আর নাগপুর লবি। এদের মধ্যে সমস্তটাই প্রায় কমন থাকলেও একটি ব্যাপারে কিন্তু তারা একটু ভিন্ন মত পোষণ করে। নাগপুর লবি চায় যে হিন্দুত্ব আনা থাকুক, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, কিন্তু অন্য জাতের লোকেদের যেন বাদ টাদ না দেওয়া হয়। গোরখপুর লবি একটুখানি অ্যাগ্রেসিভ, তারা চায় দেশে কোনো মুসলমান থাকবে না। এইরকম একখানা বাতাবরণ বিজেপির মধ্যে ছিল, আছে। মাঝখান থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহরা তারা যখন স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী হয়ে এলেন, তখন তারা তৈরি করলেন একটা নতুন লবি, সেটা হচ্ছে গুজরাট লবি। রাজ্যে রাজ্যে যারা সভাপতি হচ্ছেন বিজেপির, তারা গুজরাট লবির তাঁবেদার হতে হবে। রাজ্যে রাজ্যে যারা মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির হয়ে, তারা এই মোদী ঘনিষ্ঠ হতে হবে বা অমিত শাহ ঘনিষ্ঠ হতে হবে। এরকম ভাবে শুধু প্রশাসনিক স্তরে না, সমস্ত স্তরে কিন্তু এই গুজরাটের লোকদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, গুজরাট লবির লোকদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমনকি আমাদের যে কেন্দ্রীয় প্রশাসন, যেখান থেকে আমাদের রাষ্ট্রযন্ত্র চলে, তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে কিন্তু এই গুজরাট লবির লোকজন। নাগপুরে আরএসএস এর যে সদর দপ্তর, তারা চাইছে ক্রমাগত জনপ্রিয়তা হারানো মোদীকে সরিয়ে নীতিন গডকরিকে প্রধানমন্ত্রী করতে। এটা অনেকদিন ধরেই তারা চাইছে, কিন্তু সেটা কতদূর সফল হবে তা নিয়ে একটা বিরাট প্রশ্নচিহ্ন ঝুলেই রয়েছে। তবে দিল্লিতে আমাদেরও কিছু বন্ধু সাংবাদিক রয়েছেন যাদের সাথে নিয়মিত আমাদের যোগাযোগ আছে। তাদের মাধ্যমে এখনো পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি সেটাই তুলে দিতে চাই আপনাদের কাছে। যতদূর খবর পাচ্ছি তাতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী এক্ষুনি পদত্যাগ করবেন না। যদিও 75 বছর হয়ে যাওয়ার কারণে লালকৃষ্ণ আদবানি থেকে মুরলী মনোহর যোশীদের মতন এরকম অসংখ্য নেতাদের ঘাড় ধাক্কা দিয়ে মার্গদর্শক নামে বানপ্রস্থে পাঠিয়েছিলেন এই মোদী। এমনকি রামনাথ কোবিন্দ যেবার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, আরএসএস চেয়েছিল লালকৃষ্ণ আদবানিকে জীবনের শেষ সম্মানটুকু দিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থী করতে। ঠিক তখন সুপ্রিম কোর্টে চলে এলো বাবরি মসজিদ ভাঙার ইস্যু। বাবরি ভাঙায় অভিযুক্ত কাউকে দেশের রাষ্ট্রপতি করলে দেশের নাকি সম্মানহানি হবে। এই যুক্তিতে তাকে রাষ্ট্রপতি তো করা হলোই না, উল্টে প্রকাশ্য সভায় মোদী অপমান করলেন অশীতিপর আডবাণীকে। সে ছবি আপনারা দেখেছেন।
চোখের জল গোপন রাখতে পারেননি অটল বিহারী বাজপেয়ী জমানার সেই লৌহ মানব। তারপর গত লোকসভা নির্বাচনের সময় দুটো টার্ম পূরণ হয়ে যাবার কারণে আরএসএস চেয়েছিল যে মোদির দুটো টার্ম পূরণ হয়ে গেছে, এবার নীতিন গডকরি দেশের প্রধানমন্ত্রী পদের মুখ হন। আর ঠিক তখন নীতিন গডকরির দপ্তরের বিরুদ্ধে চলে এলো সিএজি বা ক্যাগ রিপোর্ট। কি দেখা গেল প্রতি কিলোমিটারে যে রাস্তা 18 কোটি টাকায় তৈরি হওয়ার কথা, সেই রাস্তায় নীতিন গডকরি তিনি প্রায় 3 গুণ খরচ করে বানিয়েছেন। অর্থাৎ এটা স্পষ্ট মোদি তার প্যারালাল কাউকে রাখতে চান না। একটা সময় যোগী আদিত্যনাথও কিন্তু এই প্রধানমন্ত্রী পদের দাবিদার ছিলেন। মনে করে দেখুন, খুব বিশ্রীভাবে উত্তরপ্রদেশের লোকসভা আসনের অনেকগুলোতেই হেরে গিয়েছিল বিজেপি আশ্চর্যজনকভাবে। দায়টা পড়েছিল যোগীর ঘাড়ে। নিজের প্রধানমন্ত্রীর পদ নিষ্কণ্টক রাখতে এমন কোনো কাজ নেই যা নরেন্দ্র মোদী ইতিমধ্যে করেননি। আগামী 17ই সেপ্টেম্বরের পরেও সেই চেষ্টা যে অব্যাহত থাকবে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে এই কারণ তিনি অত্যন্ত পদলোভী, বিলাস ব্যসনে এত বছর কাটালেন। দেশের প্রধান হয়ে তিনি এমন কোনো বিলাস ব্যসন নেই যেটা তিনি করেননি। দেশের সাধারণ মানুষ, বড় বড় ব্যবসায়ীকুল যেটা ভাবতে পারেন না, নরেন্দ্র মোদী সেই বিলাস ব্যসনে কাটিয়েছেন। এখন শেষ অবস্থায় তিনি কি ঝোলা উঠিয়ে ফকির হয়ে চলে যাবেন? যদি বা তিনি ঝোলা উঠিয়ে ফকির হয়ে চলেও যান, তিনি যেদিন যাবেন তার পরদিনই কিন্তু গ্রেফতার হয়ে যাবেন আদানি আমেরিকার হাতে। তখন কান টানলে যেমন মাথা আসে, তেমনি আদানিকে টানলে মোদি আসবেই নিশ্চিতভাবে। জানো, সেটা হবে মোদির অমর হয়ে থাকার বাসনায় মস্ত একটা বড় কালির ছোপ। মোদি আর অমর হয়ে থাকতে পারবেন না। তাই পদত্যাগের রাস্তায় মোদি হয়তো হাঁটবেন না। আরএসএস কে গুরুত্বহীন করতে পারলে তবে এটা সম্ভব। তাই যদি 11ই সেপ্টেম্বরে মোহন ভাগবত পদত্যাগ করেও দেন, সেখানে নিশ্চিতভাবে মোদিপন্থী কেউ না কেউ বসে যাবে। সম্ভবত তারপরেই রাষ্ট্রীয় সভাপতি হয়ে আসবেন অন্য একজন কেউ, যোশীজি বা অন্য কেউ। তবে এর মধ্যেই অমিত শাহ নেমে পড়েছেন ময়দানে, যথারীতি নেমে পড়েছেন। মোদির পদ বাঁচাতে নিজের অবসরের প্রসঙ্গ টেনে দৃষ্টিটাকে অন্যদিকে ঘোরাতে চাইলেও এক্ষেত্রে কিন্তু তিনি সফল হননি। তবে মোহন ভাগবতও কিন্তু কম যান না। মোদি যদি ডালে ডালে চলেন, মোহন ভাগবতও কিন্তু চলেন পাতায় পাতায়। মোদিকে চাপে রাখতে এবং তার জায়গায় মোদি যাতে নিজের কোনো লোককে বসিয়ে নাগপুর লবিকেও গিলে খেতে না পারেন, তার জন্য তিনিও কিন্তু পদত্যাগের রাস্তায় নাও যেতে পারেন। এদিকে পশ্চিমবঙ্গে শুভেন্দুকে গুরুত্বহীন করে দিতে ইতিমধ্যে উদ্যোগী হয়েছেন মোদি শাহ লবি। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার মধ্যে দিয়ে দিলীপ ঘোষকে প্রাসঙ্গিক করে নতুন করে আবার চিরন্তন যে আরএসএস এর পথ, সেটা ধরতে চাইছেন মোদি সাহেরা। মুখেই মানিতং জগৎ, এরকম একটা প্রবাদ আছে। সেই মুখেই মানিতং জগৎ সর্বোচ্চ যে নেতা, সারা দেশেই সেই নেতাদের গুরুত্বহীন করে দিচ্ছে পুরনো আরএসএস থেকে আসা বিজেপি সংগঠকেরাই। কিন্তু তারা আবার পুনঃপ্রতিষ্ঠা পাচ্ছে বিভিন্ন পদে। এইসব করে মোহন ভাগবতের রাশ নিজেদের দিকে টানতে উদ্যোগী হয়েছে দুই গুজরাটি ব্রাদার্স। তবে মোদি পদত্যাগ করবেন কিনা, কিংবা মোহন ভাগবত পদত্যাগ করবেন কিনা, তা নিয়ে আমরা এই মুহূর্তে শুধু স্পেকুলেশনই করতে পারি। তবে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে দেশে আরো একবার বড় কিছু হতে চলেছে, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে এক্ষুনি। আমরা নজর রাখছি সেই ঘটনা প্রবাহের দিকে, যাতে প্রতিদিনের আপডেট আপনাদের কাছে আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে পারি। আর আগামীকাল সকালের বদলে রাত 8টায় আসবেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, তার সরাসরি সুমন অনুষ্ঠান নিয়ে। আর আমার সাথে আপনাদের দেখা হবে আগামীকাল সকাল 9টায় থার্ড আই অনুষ্ঠানে। এবেলা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন। নমস্কার।